নমস্কার বন্ধুরা, আজ আমি গল্প আলোচনা করব, আমার বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে IMEC, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর। হ্যাঁ বন্ধুরা, এই সিল্ক রোড নিয়ে আমরা আলোচনা করব এখানে। আর এই সিল্ক রোড তৈরি করার জন্য কেন বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কেন এই প্রজেক্টটি, এই করিডোরটি তৈরি করার জন্য এত জোর দিচ্ছে, কেন সৌদি আরবের সাথে এই প্রজেক্টে নিয়ে বাধা হয়ে যাচ্ছে সৌদি আরবের কাছে এসে। তাছাড়া কিন্তু মোটামুটি সবকিছুই ঠিক আছে, আমরা এই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই। আর এই রোডটি, এই IMEC, এই এই করিডোরটি কোন কোন দেশের উপর দিয়ে যাবে এবং সম্পূর্ণ আমি আমার ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব এবং সবকিছু আমি বিস্তারিত একদম বুঝিয়ে দিব ডিটেলসে, যেন কোনো ধরনের এর পরবর্তীতে কারো এই IMEC সম্বন্ধে কোনো ধরনের কোনো তথ্য বাদ না থাকে। আর এই IMECটি কিভাবে, কোন রোড দিয়ে, কোন দেশের উপর দিয়ে যাবে এবং তারপরে গিয়ে কোথায় এটা শেষ হবে, এবং ভারতের এর মধ্যে কি কি, ভারত থেকে আবার এটা কোথায় যাবে এবং ভারতের কোন বন্দর থেকে শুরু হবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে। হ্যাঁ, আবার এই যে আধুনিক যুগে এই সিল্ক রোড ভারত থেকে শুরু হয়ে আবার আরব বিশ্বের বুকে চিরে পৌঁছে যাবে কিন্তু ইউরোপের একদম ইয়েতে, অন্যান্য দেশে। কিন্তু যে স্বপ্ন নিয়ে এটি শুরু হয়েছিল তা বর্তমানে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, এটি এক কঠিন বাস্তবতার মুখে। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা। আজ আমরা এই করিডোরের প্রতিটি পর্যায়ে এর পেছনে জটিল রাজনৈতিক লড়াই তা বিস্তারিত আলোচনা করব। তো বর্তমান পরিস্থিতি কি আছে? বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যাচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই প্রকল্পটি বাস্তবায়নের করার জন্য প্রচন্ড মারিয়া হয়েছেন। তার প্রধান যুক্তি হলো ইরান তার মিত্রতা বরাবর হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দিচ্ছে, যেভাবে হুমকি দেখাচ্ছে। এবং তারপরে হচ্ছে, তার পরবর্তীতে আরেকটি যেটা, যে রেড সি, যেটা ইউমান হয়ে যেটা এই বাবল ইমান্দ। তো এই দুটি জায়গায় কিছুদিন পর পর বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হয়। তাতে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু মধ্যপ্রাচ্যের যে তেল, গ্যাস, এই সমস্ত কিছু আমদানি রপ্তানির ক্ষেত্রে তাদের বাধা হয়ে যায় এই দুইটি জায়গায়। তো এই দুইটি জায়গায় হরমুজ প্রণালী, স্টেট অফ হরমুজ আর হলো বাবল ইমান্দ, এই দুটি যে সমুদ্রের যে ক্যানেল আছে সেই ক্যানেলটিকে এড়িয়ে একটি বিকল্প হিসেবে কিন্তু এটাকে একটি স্থলপথের মাধ্যমে, অনেকটাই স্থলপথ এবং রেলের মাধ্যমে গিয়ে সেটা ইউরোপের দেশে যাবে। কিন্তু ইসরায়েলে সরাসরি সৌদি আরবকে প্রস্তাব দিয়েছে যে যে সমুদ্রপথের অনিশ্চয়তা এড়িয়ে স্থলপথে এই রেল লাইনের যে কাজটি সেটি দ্রুত শেষ করা হোক। এর ফলে এই ইরানের উপর নির্ভরতা কমে যাবে এবং আন্তর্জাতিক বাণিজ্য আরও নিরাপদ থাকবে। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় ধরনের একটি কূটনৈতিক আলোচনা। কেন? তার কারণ সৌদি আরব এই প্রকল্পের অর্থনৈতিক গুরুত্ব যদিও বুঝতে পারছে, কিন্তু বর্তমানে তারা ইসরায়েলের সাথে সরাসরি পা মিলাতে রাজি হচ্ছে না। তার কারণ এর পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের এর যে সংঘর্ষ, সেই ফিলিস্তিনি ইস্যু এবং গাজা ইস্যু। ঠিক আছে, তো সৌদি আরব পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে গাজা এবং ফিলিস্তিনি এই সমস্যার একটি স্থায়ী সমাধান যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো ধরনের মেগা প্রজেক্টে বা ইসরায়েলের সাথে কোনো ধরনের কাজে তারা আগাবে না। এছাড়া ইসরায়েলের সাথে নতুন করে কোনো বড় ধরনের দ্বন্দ্ব জোরানো কিন্তু এই মুহূর্তে মানে সৌদি আরবের কাছে একটি ঝুঁকির কারণ হয়ে যাচ্ছে। ইসরায়েল যেখানে এটিকে একটি নিরাপত্তার হিসেবে দেখছে, সৌদি আরব কিন্তু একে ভূ রাজনৈতিক হিসেবে বিবেচনা করছে। কিন্তু দেখা যাক এখন যে কি হবে। এটা কিন্তু আমরা আশা করব যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা যেহেতু ভারতীয়, তো ভারতীয় হিসেবে আমাদের এটা থাকবে। আর এই প্রজেক্টটা, এই করিডোরটার প্রথম ধাপ কিন্তু শুরু হচ্ছে, কিন্তু আমরা যদি দেখতে পারি সেটা কিন্তু ভারত থেকে শুরু হবে। ভারতে মুম্বাই বন্দর থেকে এটি চালু হবে, এটা যাত্রাপথ প্রথম এটা শুরু হচ্ছে। আর এই ভারতের থেকেই কিন্তু মুম্বাই বন্দর থেকে বা মুম্বাই বা গুজরাটের যে বন্দর আছে সেই বন্দর থেকে কিন্তু এটা যাবে হলো এশিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেতে, মানে ওই জায়গা থেকে বা ওই ইউরোপের যে সমস্ত মালগুলো এদিকে মানে ভারতে হয়ে তারপর ওই আসবে যে এই করিডোর দিয়ে, সেগুলো কিন্তু ভারতে প্রথমে আসবে। ভারত থেকে তারপরে কিন্তু সেটি যেমন বাংলাদেশে যাওয়ার হলো বা অন্যান্য জায়গাতে যদি যায়, সেগুলো তো সব কিন্তু এই ভারত হয়েই কিন্তু এই এশিয়াতে সেগুলো যাবে। কিন্তু আর এই যাত্রাপথটি কিন্তু প্রথমে ভারতের কিন্তু এই ভারতের পশ্চিম উপকূল থেকে কিন্তু শুরু হচ্ছে। গুজরাট বন্দর এবং মহারাষ্ট্রের মানে মুম্বাই আর কি, যে বন্দর আর কি, সেখান থেকে এই বিশাল জাহাজগুলো পণ্য নিয়ে রওনা দিবে। আরব সাগরের মধ্যে দিয়ে যাবে হচ্ছে জাহাজগুলো, প্রথম যে গন্তব্য হবে যে আরব সাগর দিয়ে যাবে, গিয়ে তারা পৌঁছাবে হবে এই আরব আমিরাতে
আমিরাতের যে জেবেল জেবেল আলী বন্দর আছে সেখানে। এই সমুদ্র পথে ব্যবহার করার ফলে ভারত থেকে ইউরোপের পণ্য পৌঁছে যাবে প্রায় খুব কম সময়ে, মানে 40% সময় কম লাগবে, যা বৈশ্বিক বাণিজ্যে কিন্তু ভারতের আধিপত্য কয়েক গুণ বাড়িয়ে দিবে এই পথ দিয়ে, যদি এতটুকু পর্যন্ত ইয়েতে যেতে পারে তো সৌদি যে আরব আমিরাতে। তো তার পরবর্তীতে আরব আমিরাত থেকে জেবাল আলী বন্দর থেকে এই পণ্য নামার পর, সেই পণ্যগুলো নামার পর এই প্রকল্পের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ যে একটি বিশাল রেলওয়ে নেটওয়ার্ক তৈরি হচ্ছে, সেই পণ্যগুলোকে, কন্টেনারগুলোকে ট্রেনে যোগ করে আবার আরব আমিরাত থেকে সরাসরি প্রবেশ করবে হলো সৌদি আরবে। সৌদি আরবে পৌঁছাবে। তো সৌদি আরবের যে রাজধানী রিয়াদ আছে, রিয়াদে পৌঁছাবে। তো রিয়াদে পৌঁছানোর পর তারপরে সেটি পশ্চিমে গিয়ে জর্ডানের আল হাদিতা সীমান্তে দিয়ে একজন জর্ডানে প্রবেশ করবে। এই স্থলপথটি মূলত একটি ল্যান্ড ব্রিজ হিসেবে কিন্তু কাজ করবে এই জর্ডান। তো জর্ডানের যা সমুদ্রের দীর্ঘ এবং ঝুঁকিপূর্ণ পথকে একভাবে পাশ কাটিয়ে যাবে, এই যে যেমন বাবল ইমানদের, তো সেটাকে পাশ কাটিয়ে কিন্তু এই দিক দিয়ে চলে যাচ্ছে এই উপর দিয়েই। কিন্তু এখানে ইসরায়েল থেকে ইউরোপের যে তারপরে যেটা হচ্ছে ইসরায়েলে গিয়ে তারপরে এই জর্ডান অতিক্রম করবে। তো জর্ডান অতিক্রম করবে, রেল লাইনটি গিয়ে শেষ হচ্ছে ইসরায়েলের ঐতিহাসিক হাইফা বন্দরে। হ্যাঁ, এই হাইফা বন্দর, ইসরায়েলের এই হাইফা বন্দরের করিডোরে হচ্ছে এই পুরো করিডোরের প্রধান কেন্দ্রবিন্দু কিন্তু ওই হাইফা বন্দর হতে চলেছে। কেন এখানে হাইফা বন্দরটি এখানে কেন গুরুত্বপূর্ণ? সেখানে পণ্যগুলো আবার কিন্তু এখানে আনলোড হয়ে এখান থেকে কিন্তু আবার বিশাল জাহাজে তোলা হবে এবং ভূমধ্য সাগর পাড়ি দিয়ে পণ্যবাহী এই জাহাজগুলো পৌঁছে যাবে কিন্তু গ্রিসের পিয়েসাস বন্দরে। এই পিয়েসাস বন্দরকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার। হ্যাঁ, গ্রিসের এই পিয়েসাস বন্দরকে কিন্তু বলা হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার। এখান থেকে কিন্তু রেল বা সড়ক পথের মাধ্যমে জার্মানি, ফ্রান্স, ইতালি এবং উত্তর ইউরোপের বড় বড় দেশগুলোর বাজারে ভারতীয় পণ্য ও চোখের পলকেই কিন্তু পৌঁছে যেতে পারবে। তো আশা করি আজকে এতটুকুই বোঝাতে পেরেছি যে এই মানে এটি কিভাবে আসছে। প্রথমে ভারতের মুম্বাই বন্দর থেকে মাল উঠবে, যে কোনো পণ্য আর কি, সেগুলো উঠার পরে সেটা যাবে আরব আমিরাত থেকে সৌদি আরব থেকে তারপরে যাবে হচ্ছে জর্ডানে। তো জর্ডান থেকে তারপরে যাবে হচ্ছে ইসরায়েল থেকে ইসরায়েলের হাইফা বন্দর থেকে তারপরে চলে যাবে এই পণ্যগুলো চলে যাবে হচ্ছে ইউরোপের দেশে। তো ইউরোপের দেশে চলে যাবে। তো এই রোডটা যখন এইদিকে ব্যবহার হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা জিনিস লক্ষণীয় বিষয় আছে এই জায়গায়। একটা হচ্ছে স্টেট অফ হরমুজ, যেটা আছে স্টেট অফ হরমুজ, যে ইরানের যে এখানে ইয়েটা থাকে, তো সেই জায়গাটা কিন্তু এক প্রকার বন্ধ বা যদি কোনো ধরনের এটাকে এড়িয়ে আর কি, মোট কথা হচ্ছে এই স্টেট অফ হরমুজ আর বাবল ইমান্দ, এই দুটোকে এড়িয়ে কিন্তু একটি স্থলপথ এবং স্থলপথের মাধ্যমে কিন্তু অতি সহজে খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাবে, যেখানে কিন্তু আর এইদিকে যখন বাবল ইমান্দ দিয়ে লোহিত সাগর দিয়ে যখন যাচ্ছিল, সেখানে কিন্তু সুয়েজ ক্যানেল যেটা আছে, এখানেও কিন্তু একটি বড় রকমের আর্থিক দিতে হচ্ছিল। তো জাহাজ পারাপারের জন্য, আবার বড় জাহাজগুলো পারাপারের জন্য কিন্তু এখানে ওয়েট করতে হচ্ছিল। তো এইটা অনেক সমস্যা, সুয়েজ খাল দিয়েও কিন্তু অনেকটা সমস্যা আছে জাহাজ পারাপারের ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা জানি। তো সেই চ্যালেঞ্জটাকে উপেক্ষা করে কিন্তু এই যে আইএমইসি এই করিডোরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এটি কিন্তু শুধু খালি এই দিক থেকে গুরুত্বপূর্ণ না, তার কারণ চীনের যে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প আছে, এটিকে এর বিকল্প বা একে শক্তিশালী জবাব দেওয়ার জন্য কিন্তু এটি যদি সফল হয়, তাহলে ভারত হয়ে উঠবে কিন্তু ভারতের বাণিজ্যের এর প্রধান নিয়ন্ত্রক হবে। বিশ্ব বাণিজ্যের প্রধান নিয়ন্ত্রক কিন্তু ভারত হতে চলেছে। তবে 2026 সালে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং ইসরায়েলের সৌদি আরবের কূটনৈতিক টানাপোড়ানের মধ্যে দিয়ে এই স্বপ্নের পথে বড় বাধা ইসরায়েলের তাড়াহুড়ো আর সৌদি আরবের সাবধানী অবস্থান, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে আধুনিক বিশ্বের এই বৃহত্তম অর্থনৈতিক করিডোর। হ্যাঁ, এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্যের এই দাবানলে কি সত্যিই কি এই উন্নয়নের পথকে আটকে দিবে, নাকি বাধা পেরিয়ে ভারত থেকে ইউরোপ পর্যন্ত একটি নতুন মহাসড়ক অর্থনীতির চিত্র বদলে যাবে। তো সেটাই এখন দেখার বিষয়। আর এই জায়গায় কিন্তু যেই দেশগুলোর উপর দিয়ে যে যাবে, যেমন সৌদি আরবে, তারপরে হচ্ছে আরব আমিরাতে, জর্ডান আর ইসরায়েল, তো এই যে প্রত্যেকটা দেশের উপর দিয়ে যাবে, তারা কি কোনো ধরনের কোনো কিছু ট্যাক্স বা কোনো কিছু পাবে না? হ্যাঁ, তারাও হয়তো পাবে। ঠিক আছে, এখানে যে পণ্যগুলো পরিবহন মানে যাবে, তো সেটার কিন্তু ভাড়া বাবদ বা সেটাও কিন্তু ওই দেশের অর্থনীতি, যেই দেশের উপর দিয়ে যাচ্ছে তার প্রত্যেকটা দেশেরই কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু সেই দেশগুলো একটা অর্থনৈতিক ইনকাম সোর্স যেটা বলে আর কি, সেই কিন্তু এটাও কিন্তু একটা বেড়ে যাচ্ছে ওই জায়গায়, ওই দেশগুলোর। ঠিক আছে, এটা কিন্তু একটা আলাদা প্রজেক্টের কাজ হচ্ছে, তাই সেই দেশগুলোর কিন্তু
অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু ডেভেলপ হওয়া বা এক্সট্রা করে এই টাকাগুলো তো আর এই দিক দিয়ে এই মানে আগে যেমন সুয়েজ ক্যানেল দিয়ে লোহিত সাগর দিয়ে এই দিক দিয়ে যখন পার হতো তো সেক্ষেত্রে কিন্তু এই দেশগুলোর উপরে কোনো কিছু হতো না। আর এখানে যদি কোনো ধরনের সমস্যা হয় তখন কিন্তু বিকল্প আবার এইদিকে সমুদ্রপথ দিয়েও যেতে পারবে, আবার ওই দিক দিয়েও যেতে পারবে, এই যে আইএমইসি এই করিডোর দিয়েও কিন্তু যেতে পারবে জাহাজগুলো। তো বাণিজ্য করার ক্ষেত্রে কিন্তু দুই রকম পথেই কিন্তু আগামী দিনে বিকল্প পথ বা অল্টারনেটিভ হোক বা যেটাই হোক, কিন্তু দুইটি পথ কিন্তু খোলা হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু বিশ্ব বাণিজ্যের কিন্তু একটি নতুন মোড় হতে চলেছে। অবশ্যই বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যদি মনে হয় যে চ্যানেলটি ভালো লাগেছে বা হয়, তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। আর আপনার কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে এই আইএমইসি যে প্রজেক্ট করিডোর হচ্ছে যে এই প্রজেক্টে হলে পরে কি ভারতের বা বিশ্ব বাণিজ্য অর্থনীতিতে কি কোনো ধরনের পরিবর্তন হতে চলেছে, হবে কি না, বিশ্ব অর্থনীতির চিত্র কি বদলে যাবে এই সড়ক বা এই নতুন পথের মাধ্যমে? অবশ্যই কমেন্ট করে বলিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।